এই অনুশীলনীর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম আসে এমসিকিউ। তো রিটেন খুব একটা আসে না, ম্যাক্সিমামে এমসিকিউ আসে এবং এমসিকিউগুলো ইম্পর্টেন্ট। এই কারণে এখানে আমরা একটু বেসিক ভালো করে বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো এখানে বলছে যে সংখ্যার কোনো বৈজ্ঞানিক রূপ, তো সংখ্যার বৈজ্ঞানিক রূপ কেমন হইতে পারে। আমি এই প্রথম কাজের উদাহরণটা নিয়ে আমি একটা অঙ্ক করি। সেটা হচ্ছে, মনে করো যে আমাদের আছে 15,000। ওকে, তো এইটাকে আমি লিখতে পারি না যে 1500, এটাকে লেখা যায় যে 1500 তার সাথে 10 গুণ, লেখা যায় না? তো বৈজ্ঞানিক রূপটা কেমন, যে এ গুণ 10⁻n হবে। ঠিক আছে, এ গুণ 10⁻n হবে। এখানে এনটা যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা ঋণাত্মক হইতে পারে, ধনাত্মক হইতে পারে, বাট এনটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, এটা ভগ্নাংশ হবে না। আচ্ছা, এখন আমি 1500কে লিখতে পারি না যে 150 গুণ 10², এটা লেখা যায়। আচ্ছা, আবার কি লেখা যায় না যে 15 তাকে 10³ করে দিই, এটাও তো লেখা যায়। ঠিক আছে, তারপরে আবার লেখা যায় না যে 1.5 ইন্টু 10⁻4, এটা লেখা যায়। আচ্ছা, এটাকে আবার লেখা যায় 0.15 ইন্টু 10�5। তো এখান থেকে একটা জিনিস দেখো ক্লিয়ার, যে আমি যখন একটা শূন্যকে লিখতেছি ইন্টু 10⁻, দিয়ে 1, এখানে 1 আছে, তার মানে এটা যখন 1500-র সাথে 10 গুণ হয়েছে তখনই তো 15,000 হবে, তাই না? আচ্ছা, পরবর্তীতে কি করছি, এই যে 150টা, পরবর্তীতে যেটা করছি, এই যে 150 এইটুকখানি নিয়েছি। দেখো খুব ভালো করে খেয়াল করবা, তাহলে বাকি আছে কয়টা? 2টা শূন্য। এই 2টা শূন্য দেখছো 10², এই যে 2টা শূন্য হয়ে গেছে। যেমন এখানে প্রথমে কি ছিল, প্রথমে ছিল হচ্ছে এই যে 1500, তখন একটা শূন্য বাকি ছিল, তার মানে আমাদের এই যে 10⁻1। ওকে, আচ্ছা, এইবার যদি আমি 15 নিই, জাস্ট 15 নিই, তাহলে কয়টা শূন্য আছে পরবর্তীতে? 3টা। এই দেখো 3টা। এরপরে যদি আমি 1 পয়েন্ট নিই, দেখো 1 পয়েন্ট, সরি, মনে করো 15,000। আচ্ছা, আমি এখানে 1 পয়েন্ট নিলাম। যদি আমি এখানে পয়েন্ট নিই 1.5, তাহলে একটা কাজ হবে, সেটা হচ্ছে পয়েন্ট নেওয়ার সাথে সাথে আমাদের দশমিকের পরে দেখতে হবে কয়টা সংখ্যা আছে। ঠিক আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। যেমন আমি যদি এখানে যখন 15 নিয়েছিলাম, 15-র পরে কয়টা শূন্য ছিল? 3টা, সেটাই পাওয়ার হয়ে গেছে। যেমন 150-এর পরে কয়টা শূন্য ছিল? 2টা, তখন আমাদেরটা পাওয়ার হয়ে গেছে। তো 1.5 তখন দশমিকের পরে কয়টা শূন্য, কয়টা শূন্য এখানে হিসাব করা যাবে না, দেখতে হবে যে কয়টা সংখ্যা আছে। তো কয়টা সংখ্যা আছে, দশমিক চলে আসলেই দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? আমাদের 4টা আছে। তার মানে এই যে দশমিকের পরে 4টা ছিল বলে 10⁻4 হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে কি হয়েছে, আমি যখন দশমিকটা 1-এর আগে দিছি, তখন দশমিকের পরে কয়টা হয়েছে? 5টা। এই যে 0.15, দশমিকের পরে আমার টোটাল সংখ্যাটা চলে গেছে। তো দশমিকের পরে 1.5000, 5টা ছিল, তাই এই যে 10⁻5 হয়েছে। সুতরাং এখান থেকে একটা জিনিস দেখো, একটু খেয়াল করলে বুঝবা যে আমাদের যখন সংখ্যাগুলো দশমিকের ওই পাশে চলে চলে যাচ্ছে, যেমন এইখানে আমি যদি লিখতাম যে 1500.0, তারপরে এখানে যদি আমি লিখতাম 150.00, মানে 15,000, দেখছো? তারপরে এটার পরে কি লিখতাম, 1500.000, তারপরে এখানে লিখতাম 000, এখানেও 000। আমাদের এই তো 15,000 ছিল, এই 15,000 ছিল। এখন দশমিক চলে আসছে সবার আগে, এই জন্য দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? 5টা, তাই 5। এইখানে কত আছে? 4টা। কারণ দশমিকের পরে কয়টা সংখ্যা? 4টা। এই যে 4টা সংখ্যা দশমিকের পরে, এই কারণে 4 হয়েছে। এখানে দশমিকের পরে কয়টা? 3টা। আমার টোটাল কত? দশমিক বাদ দিয়ে এখানে টোটাল 15,000, সেখান থেকে দশমিকের পরে কয়টা আছে? 3টা। সুতরাং এখানে 3, এখানে 2, এখানে 1। জিনিসটা এইভাবে, তার মানে কোনো একটা পূর্ণ সংখ্যা বা কোনো একটা সংখ্যার দশমিকের এখানে কি ছিল, মনে করো এখানে দশমিকের পরে তো 1000টা শূন্য আছে। ঠিক আছে, কোটি কোটি শূন্য। তো আমার মেন সংখ্যাটা ছিল 15,000, তার থেকে একটা শূন্য যখন দশমিকের ওই পাশে চলে গেছে, দেখো এই পাশে যখন চলে গেছে,
তখন আমি 10^1 দ্বারা গুণ করতেছি। যখন 2টা চলে গেছে তখন 10^2 বা 100 দ্বারা গুণ করতেছি, তাই না? সিমিলারলি আমি যদি এবার উল্টা প্রসেসে যাই, কেমন প্রসেস? আমি দশমিকের এই পাশে নিয়ে আসতে চাচ্ছি সব সংখ্যাগুলোকে। যেমন মনে করো আমাদের দেওয়াই আছে হচ্ছে 0.15,000। দশমিকের এই পাশে একটা কি বলবো যে 1কে যদি নিয়ে আসতে হয়, তাহলে কত হবে? পাওয়ারটা কত দ্বারা গুণ করতে হবে? দেখো এইখান থেকে আমি এইখানে যখন গেছি পাওয়ার কি কমছে না? তার মানে আমি 10^-1 দ্বারা গুণ করছি না? 10^-1 দ্বারা গুণ করছি, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে আমার মেন সংখ্যাটা হচ্ছে 0.15000, এখন এইটাকে আমি লিখবো, 1টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে 1.5000। যেহেতু ওই পাশে গেছে সুতরাং এখন আমার 10^-1 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? তার মানে দশমিকের এই মূল সংখ্যার থেকে সংখ্যাগুলো যদি দশমিকের এই পাশে আসে তো যতগুলো আসবে ততগুলো সংখ্যা 10^, আকারে ওটা গুণ হবে। আর দশমিকের এই পাশে যখন যাবে সংখ্যাগুলো তখন 10^-1 বা এইভাবে একটা একটা করে পাওয়ার কমতে থাকবে। যেমন আমি যদি বলি যে 0.15000, এটার থেকে আমি এখন 15 দুইটাকেই নিয়ে যাব, তো কয়টা সংখ্যাকে ওই পাশে নিয়ে গেছি? দুইটাকে, তাহলে 10^-2, ঠিক আছে? তো অঙ্কগুলো আসলে এইভাবেই হয়। আচ্ছা, এখন আমি এইখানে আর একটা বিষয় লিখতে যাচ্ছি যে, আচ্ছা এটা আমি অঙ্কের মাধ্যমে করি। সুতরাং এখন আমাদের তাহলে বৈজ্ঞানিক রূপ কিন্তু সবগুলো চলে আসছে। এখন ক নাম্বারের অঙ্কটা আমরা বৈজ্ঞানিক রূপ 150, ক নাম্বার কি বলতেছে 15000। তো সবসময় বৈজ্ঞানিক রূপটা 1 আকারে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? মানে দশমিকের আগে জাস্ট একটা সংখ্যা থাকবে। তো 1.5000, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। তো এখন দেখতে হবে যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে। দশমিকের পরে আছে হচ্ছে 4টা, তাহলে এই যে এটা হবে হচ্ছে আমাদের অ্যান্সার বা বৈজ্ঞানিক রূপ। ওকে, তারপরে 0.000512। ওকে, এখন দেখতে হবে যে আমাদের কতগুলো সংখ্যাকে এই পাশে নিয়ে আসতেছি। দেখো ফার্স্টে 0কে নিয়ে আসবো 10^-1, পরে এই 0কে নিয়ে আসবো 10^-1, আবার এই 0কে নিয়ে আসবো 10^-1, তারপরে আবার 5কে নিয়ে আসবো। মানে আমি এই টোটাল 5টা সংখ্যাকে এই বাম পাশে নিয়ে আসতেছি। তো যদি নিয়ে আসি তাহলে আমার কি ছিল 0, এইচে তখন 0005 এরকম হবে, ইন 0.12 হবে। এখন কয়টা সংখ্যাকে নিয়ে আসছিলাম? এই যে 5টা, 4টা, এই যে 4টা সংখ্যা এই পাশে চলে আসছে দশমিকের, তাহলে 10^-4 হবে, ঠিক আছে? তো বাই শূন্য তো দাম নেই, তার মানে এটাকে লেখা যায় 5.12 × 10^-4, ঠিক আছে? যতগুলো সংখ্যা আমি এই পাশে নিয়ে আসবো ততগুলো 10^- হবে, সেই সংখ্যাটা মাইনাস হবে। আর যতগুলো সংখ্যাকে দশমিকের এই পাশে নিয়ে আসতে হবে ততগুলো সংখ্যা 10^, ধনাত্মক সংখ্যাটা হবে, এই আর কি। আচ্ছা, গ নাম্বারে আমাদের বলছে যে 123.000512। তো এটাকে কি লেখা যায়? 1.23000512। কতগুলো সংখ্যাকে ওই পাশে নিয়ে গেছি? জাস্ট 2 আর 3কে, দুইটা সংখ্যাকে, তাহলে 10^2, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপর লগারিদম। তো লগারিদমের ক্ষেত্রে আমাদের সাধারণত আমরা দুইটা লগ ব্যবহার করি। একটাকে বলা হয় হচ্ছে ন্যাচারাল বা স্বাভাবিক লগারিদম, যাকে ভিত্তিক লগ বলে, যেমন ভিত্তিক লগ এক্স, একে লং এক্স দ্বারা প্রকাশ করা হয়। একে নেপিয়ারিয়ান লগারিদম বলে। ম্যাথমেটিশিয়ান নেপিয়ার এটা প্রথম ব্যবহার করেন এবং তিনি কে ভিত্তি ধরে এটাকে ব্যবহার করেন। ইটা কি? এর একটা ভ্যালু আছে, এক্সপোনেন্ট 2.7828 এরকম টাইপের, 71828 এরকম, ঠিক আছে? ডট 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 এরকম একটা ভ্যালু আছে আর কি। তো যাই হোক, আসলে কি এটা নিয়ে ইন্টারে আলোচনা করার জায়গা আছে, যখন আমরা
ক্যালকুলাস পড়ব ইন্টারে যে, তখন আসলে কি সেটা নিয়ে আমরা একটা আলোচনা করব। তো আপাতত ইকে ভিত্তি ধরে যে লগটাকে ধরছিলেন নেপিয়ার, তাকে বলা হয় হচ্ছে লন এক্স বা ই ভিত্তিক লগ এক্স, বা এর আর একটা নাম হচ্ছে তত্ত্বীয় লগারিদম। ঠিক আছে, তো তত্ত্বীয় লগারিদম কেন? কারণ তত্ত্ব এইখানে ভ্যারিয়েবল নিয়ে কাজ করে। ঠিক আছে, যখন আমার কোনো লগের, সাপোজ আমার কোনো লগের বেজ নাই, কিন্তু এখানে আছে মনে করো লগের সাথে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, এরকম একটা কিছু আছে, মানে একটা ফাংশন চলে আসছে, এখানে কোনো ভ্যালু নাই, কোনো মান নেই, কোনো সংখ্যা নেই। যদি না থাকে তাহলে সেই লগের যদি বেজ না দেওয়া থাকে, তুমি ডেফিনেটলি সেটাকে ধরে নিতে পারো যে তার বেজ আসছে ই। ঠিক আছে, তার মানে চলক থাকলে, এই যে এক্সগুলো কি চলক না, এই যে এইখানেও লিখছি যে চলক থাকলে, কোনো রাশির চলক থাকলে তার বেসটাকে ই ধরে নিতে হয়। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে সাধারণ লগারিদম বা কমন লগারিদম। এটা হচ্ছে 10 ভিত্তিক। কমন লগারিদম হচ্ছে একেবারে ইজি, যেমন 10 ভিত্তিক এখানে এক্স লিখছি, যদি এখানে একটা সংখ্যা থাকবে, মাসবে এখানে একটা সংখ্যা থাকবে, এটাকে ব্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক বা ব্যবহারিক লগারিদমও বলে। ব্যবহারিক ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি। তো যেমন এটা কখন ধরা হয়, মনে করো একটা লগের বেজ নাই, বাট এখানে 3 আছে, তুমি ডেফিনেটলি ধরতে পারো এটার ভ্যালু হচ্ছে নিচে 10 আছে। তার মানে আমার যদি এই যে আর্গুমেন্ট, এটা আর্গুমেন্ট না লগের এখানে, তো এই আর্গুমেন্টটা যদি ফাংশন হয় বা কোনো একটা রাশি হয় যেখানে চলকের ভ্যালু বা চলক থাকে যার ভ্যালু আমরা জানি না, আননোন কিছু রাশি থাকবে, তখন লগের বেজ না দেওয়া থাকলে ই ধরে নিতে হয়। আর যদি সংখ্যা থাকে যেটা আমরা জানি ডিফাইন করা কনস্ট্যান্ট, তো সেইগুলো থাকলে লগের বেজ না দেওয়া থাকলে আমরা 10 ধরে নেব। ঠিক আছে, এবং এই যে তো কথাটা বললাম, এই কথাটা ইন্টারে ক্যালকুলাসে খুব কাজে লাগবে। আমি যখন আমার স্টুডেন্টদের ধরি যারা এসএসসিতে জেনে আসেনি, তাদের জন্য এটা ঝামেলা হয়ে যায় যে জীবনে প্রথম শুনতেছি, বাট তোমাদের এসএসসি লেভেলেই কিন্তু এই কথাটা বলে দেওয়া আছে। তো ইন্টারে এটা থাকবে। ঠিক আছে, ইন্টারে এই ধরনের ম্যাথ থাকে যেখানে বেস দেওয়া থাকে না। ওকে, এখন আমাদের পূর্ণক বের করতে হবে। তো সাধারণত আমরা সংখ্যার যে বৈজ্ঞানিক রূপ তাকে এন, বড়তের এন সমান a ইন্টু 10⁻n দ্বারা প্রকাশ করি, যেখানে এনটা হচ্ছে 0 থেকে বড় হবে, মানে এটা অবশ্যই একটা ধনাত্মক সংখ্যা হবে, এটা একটা ধনাত্মক সংখ্যা হবে। ঠিক আছে, এটা একটা ধনাত্মক সংখ্যা হবে। আচ্ছা, এটা ধনাত্মক হওয়ার কারণ যেহেতু আমাদের পূর্ণক বের করতে গেলে লগের পূর্ণক বের করতে হয়, তো লগের ক্ষেত্রে লগের পূর্ণক, লগের মনে করো এখানে যদি এন থাকে, তো এখানে তো ঋণাত্মক সংখ্যা আসে না এই কারণে। আচ্ছা, এবং আমাদের এখানে যে এটা আছে, এই যে এটা, এই এটা 1 থেকে 10-এর ভিতরে যে কোনো একটা সংখ্যা হবে, 1 হইতে পারে এবং 10-এর থেকে কম হবে, কারণ 10-এর থেকে বেশি হবে না বা 10ও হবে না। যেমন আমি যদি বলি যে 10, তো এইটাকে বৈজ্ঞানিকভাবে লেখা যায় না 1.0 ইন্টু 10⁻1 লেখা যায়। এই যে একটা শূন্যকে, এই যে সংখ্যাটা এরকম ছিল, তো একটা শূন্যকে এই পাশে নিয়ে আসছি, তাই 10⁻1 চলে গেছে। ঠিক আছে, আর এই যে 1.0, তো এই কারণে 10টাকে আমরা নিই না, 10-এর থেকে কম হবে। ঠিক আছে, যেমন 9কে কিন্তু লেখা যায় না যে 9 ইন্টু 10⁻1, এটা কিন্তু এভাবে লেখা যায় না, 10কে লেখা যায়, এই কারণে 10টাকে আমরা নেব না। আচ্ছা, এবং পাওয়ারটা কি? পাওয়ারটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে, ধনাত্মক ঋণাত্মক যে কোনো কিছু হইতে পারে, যেটা আগে আলোচনা করছি। এখন এর উভয় পাশে এই যে বৈজ্ঞানিক সংখ্যা, তার উভয় পাশে আমরা লগ নিলাম, 10 বেসড লগ নিয়ে চলে আসছি। এখন আমাদের এই যে এই সাইডটা এখন ক্যালকুলেট করে করে যাচ্ছি। দেখো যে আমরা জানি যে লগের একটা সূত্র, যে লগ এম এন, এটাকে লেখা যায় যে এম প্লাস লগ এন, তাই না? দুটা রাশি গুণ আকারে থাকলে আলাদা আলাদাভাবে লগ প্লাস হয়ে যায়। তো এই যে গুণ আকারে আছে, তার মানে 10 ভিত্তিক লগ এ প্লাস 10 ভিত্তিক লগ 10⁻n। এখন এই যে এন পাওয়ারটা কি সামনে চলে আসবে না লগের? এখন 10 বেস 10 লগের ভ্যালু কত? 1। যদি 1 হয় তাহলে এটাকে লেখা যায় n প্লাস, এই যে ছোট হাতের এন, এটাকে বলা হয় লগের পূর্ণক, এটাকে বলা হয় লগের পূর্ণক। আমরা দুইভাবে লগের পূর্ণক শিখব, একটা এই নাম্বার দেখেই বলে দেব, আরটা হচ্ছে লগের সাথে থাকলে আমরা কীভাবে করব বা ক্যালকুলেটরের সাহায্যে আমরা কীভাবে করব। ঠিক আছে, যদি আমাদের নর্মালি এই সংখ্যা বলে দেয়, তো দেখছো এই যে পাওয়ার, এই পাওয়ারটাই তো পূর্ণক।
তার মানে কোনো একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপে নিয়ে যাইতে পারলেও তার পাওয়ারটা থেকেই আমরা তার পূর্ণক লগের পূর্ণক বের করতে পারবো, অথবা লগের ভ্যালু বসাই দিয়ে আমরা কাজ করতে পারবো। তো পূর্ণক কখনো ঋণাত্মক হয় না, বা সরি, পূর্ণক যদি ঋণাত্মক হয় তাহলে তার মাথায় সবসময় বার দ্বারা আকারে লিখতে হয়, এটাকে আসলে নেগেটিভভাবে লিখতে হয় না। যেমন আমরা এখানে কিছু অঙ্ক করি। ক নাম্বার আমাদের বলতেছে যে 5570, বলছে নিচের যে সংখ্যাগুলোর লগের পূর্ণক নির্ণয় করো। তো এখন আমি আগে বৈজ্ঞানিকভাবে করে নিই, পরে লগ দিয়ে করব। তো বৈজ্ঞানিকভাবে কীভাবে করা হয় দেখো, যে 5570 এইটাকে লিখব যখন, তখন অবশ্যই লগের পূর্ণক বের করার সময় অবশ্যই দশমিকের বাম পাশে জাস্ট একটা স্বাক্ষর নিতে হবে, মানে 5.570, দশমিকের বাম পাশে জাস্ট একটা সংখ্যা নিতে হবে, বাকি সবাইকে দশমিকের ওই পাশে পাঠাইতে হবে। কয়টা পাঠাইছি? 3টা, তাহলে 10⁻³ ঠিক আছে। এখন এইখানে লগের পূর্ণক কত, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। এখানে লগের পূর্ণকটা হচ্ছে এই যে 3, এটাই হচ্ছে আমাদের পূর্ণক। ওকে, এটাই আমাদের লগের পূর্ণক। তো লগের পূর্ণক তোমাদের বইতে অনেকভাবে দেওয়া আছে, যেটা হইতে পারে এরকম, যেমন এই যে মেন সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে এইভাবে লিখছে ওরা, এটা মেন সংখ্যা, পরে দশমিকের পরে মনে করো 2টা শূন্য আছে। এখন দশমিকের বাম পাশে কয়টা সংখ্যা আছে? 4টা, তার থেকে সূত্রের 1 বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে পূর্ণক। এত কিছু করার দরকার নেই, আসলে এইটাও করার দরকার নেই, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে জাস্ট একবারে করব, অঙ্ক চলে আসবে, ঠিক আছে। তো যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না পারো, বা যারা চাকরি পরীক্ষা দেবে তারা যদি ক্যালকুলেটর ব্যবহার করতে না পারে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে এইভাবে করা যায়, আবার এইভাবেও করা যায়। তো মোটামুটি আমাদের যদি মানে কি বলবো, যে সায়েন্টিফিক যে মেথড বা বৈজ্ঞানিক যে রূপটা, সেই রূপটাই যদি এনে দেওয়া যায় তাহলে পাওয়ারটাই তো পূর্ণ হয়ে যায়, তাই না? আচ্ছা, তো কয়েকটা অঙ্ক, তারপরটা কি বলছে, খ নাম্বার 45.70। তো আমি কি বলছি যে দশমিকের এই পাশে নিয়ে যাইতে হবে। তো 4.570 ইন্টু কয়টা সংখ্যা গিয়েছে, জাস্ট 5টাকে ফেলাইছি, তো আমরা 10⁻1। পূর্ণক কত? এটাই হচ্ছে পূর্ণক। ওকে, আচ্ছা, গ 0.4305। আচ্ছা, এটাকে কি করা যায়, একটাকে এই পাশে নিতে হবে, ঠিক আছে। তাহলে 4.305। এখন কথা হচ্ছে দশমিকের বাম পাশে নিয়ে গেছি কয়টা সংখ্যাকে? একটাকে, তাহলে 10⁻1। তো এর পূর্ণকটা কি হবে? লগের পূর্ণক, এর পূর্ণকটা হবে -1, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে -1 পূর্ণক, এইটা তো আসলে লেখা যায় না। -1 পূর্ণক এটাকে আমরা লিখতে পারি না, এটাকে লিখবো হচ্ছে যে বার দ্বারা। এটাকে লিখবো কিভাবে? বার দ্বারা লিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই পর্যন্তও কিন্তু আগের রুলটা মেনটেন করে চলতে পারে, ঠিক আছে, যদি তোমরা ওইভাবে করো যে দশমিকের বাম পাশে কয়টা অক্ষর আছে? 0টা, এবং সূত্রে -1, তার মানে -1, এই যে আছে পূর্ণক। যেমন দশমিকের বাম পাশে কয়টা অক্ষর আছে? 2টা, তাহলে 2-এর থেকে সূত্রে -1 = 1 থাকবে, ঠিক আছে। তো এই যে এইভাবে করা যায়। বাট পরের যে অঙ্কটা, দশমিকের পরে যখনই শূন্য চলে আসে, একটা শূন্য দিয়ে শুরু হয়, তখনই কেসটা একটু অন্যরকম হয়, 0.435, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কয়টা সংখ্যাকে নিয়ে যাব? এই 4টাকে তো নিয়ে যাইতে হবে। তো 4টা নিয়ে যাওয়ার আগে যে 4টা সংখ্যা ওই পাশে নিয়ে যাব, তাহলে এইভাবে লেখা যায়, 4টা সংখ্যাকে নিয়ে যে 35, কয়টা সংখ্যাকে নিলাম? 4টাকে, -4। তাহলে এখন লেখা যায় 4 × 35 × 10, 4.35 × 10⁻⁴, ঠিক আছে। এটা আমাদের চলে আসতেছে। তাহলে আমরা এখন এখানে কত করতে পারি? এ পূর্ণক, এই যে পাওয়ার, এটা তার মানে পূর্ণক কত? 4, -4, কিন্তু মাইনাস তো এইভাবে লেখা যায় না, বার দ্বারা লিখব। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে এটা তো গেল সায়েন্টিফিক মেথডে যদি আমরা করি। এখন কথা হচ্ছে যে আমরা
এই প্রসেসে করতে যাচ্ছি, সূত্রের প্রসেসে। তো সূত্রের প্রসেসে যখন এটা করতে যাব তখন আমাদের একটা ঝামেলা চলে আসছে, সেটা হচ্ছে দশমিকের পরে যদি 0 থাকে বা 0 দ্বারা শুরু হয়, যেটা এর আগের কোনোটাই ছিল না, তো দেখতে হয় 0 কয়টা আছে। তো 0 আছে হচ্ছে 3টা, তার সাথে +1 করে টোটালটাকে মাইনাস করে দেবো। 0 যে কটা থাকবে তার সাথে +1 করে টোটালটাকে মাইনাস করে দেবো, তাহলে কত থাকে -4। তো এই যে এটাই তো আমাদের পূর্ণক, ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি, বাট এই পদ্ধতি না মনে রেখে আমার মতে সায়েন্টিফিক যে ওয়েটা আছে, যেভাবে আমরা প্রকাশ করি সেই প্রকাশের মাধ্যমে করলে এই সহজে মিলে যায়। আচ্ছা, এখন লগের এই পূর্ণকটা আমরা একটু অন্যভাবে করব, সেটা হচ্ছে লগ দ্বারা করব, ঠিক আছে। লগ দ্বারা কেমন? তো যেহেতু লগের পূর্ণক, একটা তো গেল সায়েন্টিফিক মেথডে, যেমন 5570 আমরা একটু আগেই করছি, যে এটাকে লেখা যায় 5.570 ইন্টু 10⁻, কতগুলো সংখ্যা ওই পাশে গেছে দশমিকের 3টা, তার মানে 3, এটা আমাদের লিখতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই অঙ্কটাই আমরা ক্যালকুলেটরে করব, যেহেতু লগের পূর্ণক, তো লগের পূর্ণক কত? পূর্ণক হচ্ছে 3। এখন ক্যালকুলেটরের মাধ্যমে আমরা করি, লগ দিবা, ঠিক আছে, এবং আমরা সংখ্যাটা বসাবো। সংখ্যাটা কত? 5570 কত আসছে দেখো, 4.7448। আমাদের ভ্যালু আসছে যে লগের সাথে এই সংখ্যাটা, যেহেতু লগের পূর্ণক বের করতে হবে, তাই লগের সাথে এই সংখ্যাটা যদি আমরা আর্গুমেন্টে যদি এটা বসাই, এবং অবশ্যই এর বেস কত? বেস হচ্ছে 10, কারণ এখানে কনস্ট্যান্ট আছে, কোনো XYZ এরকম কিছু নাই। তো কত আসছে? দেখো এখানে কত আসছে? 4.7448। এখন কথা হচ্ছে এই যে লগের এই যে পয়েন্ট, লগের সাথে যখন এই সংখ্যাটা বসাই দেবো ক্যালকুলেটারে, যারা ক্যালকুলেটার ব্যবহার করতে পারবো তাদের জন্য, তো দশমিকের সামনে যেই সংখ্যাটা থাকবে এটাই পূর্ণক, যেমন খ 45.70, তাই না? আমরা নর্মালি কি করছি, একটা সংখ্যাকে এই পাশে নিয়ে আসছি 4.570 ইন্টু 10⁻, যেহেতু একটা সংখ্যাকে এই পাশে নিয়ে আসছি তাই 10⁻1। এখন 45.70 আমরা লগের এখানে বসাই দিই, লগ 45.70, দেখো কত আসে, 1.6599। 1.6599, এই যে দশমিকের আগে কত আছে? 1 আছে, তো এটাই পূর্ণক, দেখছো, এই যে 1 ছিল, পূর্ণক, মিলে গেছে। সুতরাং এইভাবেই আমাদের করতে হবে। যেমন পরেরটা, লাস্টেরটা করি। আচ্ছা, গ নাম্বারটাও দেখাই দিই, 0.4305, এটাকে লেখা যায় না 4.305 ইন্টু 10⁻⁻1, তো এই যে -1 হবে পূর্ণক। এখন 0.4305 আমরা লিখে দিই, লগ 0.4305 যদি আমরা লিখি -0 পয়েন্ট সামথিং। এইবার একটু দেখাও কত আসছে, লগ 0.4305। যখনই লগের এইখানে আমরা ভগ্নাংশ বসাবো, তখনই লগের ভ্যালুটা নেগেটিভে চলে আসে। নেগেটিভ কত? 0.3660। এখন কথা হচ্ছে যে যারা ক্যালকুলেটরে ব্যবহার করবা তাদের ক্ষেত্রে যখন এখানে ভগ্নাংশ আমরা বসাবো লগের সাথে আর্গুমেন্টে, তখন আমার ভ্যালুটা অবশ্যই নেগেটিভে আসবে। তো নেগেটিভের আগে দেখতে হবে যে এইখানে কি সংখ্যা আছে। তো এখানে আছে -0, তার থেকে একটা -1 করতে হবে, মানে 1 বিয়োগ করতে হবে, বা -1 যোগ করতে হবে। অথবা এটাকে এইভাবে করা যায়, -1 কমন নিলে থাকে 0 + 1, যেটা এর আগেই শিখাইছি, তাই না? তো কত থাকে? -1 থাকে। আচ্ছা, এই যে -1 এটাই পূর্ণক। যেমন ঘ নাম্বারটা দেখো, এটা দিয়েই আমি 3টা ওয়েতেই আবার ক্লিয়ার করে বুঝাই দিই। যেমন 0.0000435,
তো সবথেকে ভালো ওয়ে হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে। কয়টা সংখ্যা নিয়ে যাব? 4টা। তাহলে 4.35, এই যে 4টা সংখ্যা নিয়ে গেছি। যদি নিয়ে যাই তাহলে ওই পাশে যেহেতু নিয়ে গেছি -4, তার মানে পূর্ণক হচ্ছে এই যে এটা পেয়ে গেছি। আচ্ছা, আরেকটা পদ্ধতি কি, দশমিকের পরে কয়টা শূন্য আছে? দশমিকের পরে আছে 3টা, তার মানে মাইনাস দিয়ে ওই 3-এর সাথে 1 যোগ করলেও -4, এটাও চলে আসে পূর্ণক। আচ্ছা, এবার লগ 0.0000435 এই ভ্যালুটা আমরা বসাই দেখব। লগ 0.00435 -3.3615, -3.3615। এই যে দশমিকের পরে যখন নেগেটিভ আসছে, এখানে যখন ভগ্নাংশ বসাবো এখানে নেগেটিভ আসছে, এই যে নেগেটিভ -3 তার সাথে কত করতে হবে? -1 যোগ করে দেব, বা মাইনাস কমন নিয়ে এখানে কয়টা, এখানে কি সংখ্যা আছে? 3, সে 3-এর সাথে +1 করে দেবো। দেখো এই জিনিসটা সেম মেথড। তো -4, এটা হচ্ছে আমাদের পূর্ণক। এই যে 3টা পদ্ধতি, এই 3টা পদ্ধতির যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমার কাছে এটা ভালো লাগে, আর ক্যালকুলেটর থাকলে এটা তো করাই যায় খুব নর্মাল ওয়েতে। আচ্ছা, এরপর হচ্ছে লগের অংশক। তো অংশক সর্বদা ধনাত্মক হয়, এটা কখনোই ঋণাত্মক হয় না, এবং অংশক সব সময় একটা ভগ্নাংশ হয়। এটা অলওয়েজ ভগ্নাংশ, মানে 0 থেকে 1-এর ভিতরে থাকে, ঠিক আছে। এবং এই অংশক বের করতে গেলে আমাদের আর সাইন্টিফিক মেথড দিয়ে আমরা বের করতে পারবো না, আমাদের অবশ্যই লগের ভ্যালু বের করতে হবে। মানে আমাদের মনে করো সাপোজ বলে দিয়েছে যে 2717, এই সংখ্যাটা লগের পূর্ণক কত? তো 2717 আমরা 2.717 লিখলাম, ইন্টু 10⁻, কয়টা সংখ্যাকে ওই পাশে নিয়ে গেছি? দশমিকে 3টা, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের পূর্ণক। বাট পূর্ণক তো বের করতে পারছি, আমরা অংশক তো বের করতে পারি নাই। তো পূর্ণক আরেকভাবে বের করা কীভাবে শিখছি, যে লগের সাথে 2717 করলে আমরা পেয়ে যাচ্ছি লগ 2717 কত আসে? 3.4340। এই যে 3, এটাই আমাদের পূর্ণক। একটু আগে তাই করছি, এটাই আমাদের পূর্ণক। কথা হচ্ছে অংশকের কথা যেহেতু আসছে, তার মানে অংশকটা কি? অংশক হচ্ছে দশমিকের পরে লগের সাথে ওটা বসানোর পরে দশমিকের পরে যে ভ্যালুটা আসবে এটাকেই বলা হয় অংশক, এটাকেই বলা হয় লগের অংশক। এবং অংশক বের করতে গেলে সাইন্টিফিক মেথড দিয়ে হয় না, সাইন্টিফিক মেথড দিয়ে আমরা পূর্ণকটা বের করতে পারি, অংশকটা বের করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, 13 নম্বর, যেমন লগ 43.517, আমাদের যদি এই সংখ্যাটা দেওয়া থাকে, এর পূর্ণক বের করতে বলে, তো এর পূর্ণক লগ দিয়ে বের করা যায়, অথবা এই যে সংখ্যাটা আছে, এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকেও ওই যে 3টাকে ওই পাশে পাঠাইলে 4.3517 ইন্টু 10⁻1, তার মানে 1 হবে হচ্ছে এর পূর্ণক। এটাও করা যায়, কিন্তু অংশক যেহেতু চেয়েছে, অংশক বের করতে গেলে আমরা পুরোটা বসাবো। তার মানে লগ 43.517, লগ 43.517 কত আসে? 1.6386। তার মানে এখানে আমাদের পূর্ণক কত? এখানে আমাদের পূর্ণকটা হচ্ছে যে 1 এবং অংশক হচ্ছে 6386, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের অংশক। 14 নম্বরে আমাদের বলতেছে যে লগ 0.00836, যেহেতু ভগ্নাংশ এটা নেগেটিভ তো আসবেই, তো আমি এটা ক্যালকুলেটরে যদি করি লগ 0.00836 একবারে করলাম, তো এটা আসতেছে হচ্ছে -2.0777। তো এইখানে যখন -2 চলে আসবে, তার সাথে আবার ওই যে -1 যোগ দিতে হবে, মানে -2 + 1 করলে কত আসে? -3। তার মানে এই যে 3 বার, এটাই হচ্ছে আমাদের পূর্ণক, আর অংশ হচ্ছে এই যে এই অংশটা দশমিকের পরে যেটা আছে সেটা। 15 নম্বর, আমাদের বলছে ই ভিত্তিক লগ। তো ই ভিত্তিক লগ মানেই হচ্ছে লন, ই ভিত্তি থাকলেই লন, তার মানে লন 10-এর ভ্যালু কত? তো এটা দেখো ক্যালকুলেটারে যদি করি
লন 10, এটা দেখাই দিই ক্যালকুলেটারে, একবারে বসে যাবে। লন এই যে এখানে পেয়ে যাবো 2.3025, 2.3025, এই যে আমাদের পূর্ণক, এই আমাদের অংশক। ঠিক আছে, আচ্ছা, ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যাগুলোর 10 ও ই ভিত্তিক লগ নির্ণয় করো। তো ক্যালকুলেটর ব্যবহার করে এর ভ্যালুগুলো বের করতে হবে, মানে 10^2550 এর ভ্যালু কত হবে। তো এই যে লগ, এই লগটা হচ্ছে 10 লগ 2550, 3.4065, 3.4065 এটা। আচ্ছা, বলেছে ই ভিত্তিক লগ, তো ই ভিত্তিক লগ 2550, এর অর্থ হচ্ছে লন 2550। তো লন 2550 এর ভ্যালু কত একটু দেখি। এই যে লন 2550, 7.8438, 7.8438, ঠিক আছে। তো এই তো এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আর বাদ বাকি কী করবো। আচ্ছা, ঘ নাম্বারটা করে দিই, যেহেতু খ গ আই হোপ তোমরা পারবা। তো লগ 10 লগ 0.742, যদি এটা ক্যালকুলেটর করো 0.70742 না, আচ্ছা, -1.0.0 না, ঠিক আছে, এইখানে বসাইছি ভুল। কত আছে? -1.1295, -1.1295 এটা। আর ই ভিত্তিক লগ মানে লন 0.0742, এটার ভ্যালু কত? লন 0.0742, কত আসতেছে? -2.6009, -2.6009, ঠিক আছে, আরও আসবে। তো এই যে এটাই অ্যান্সার আমাদের, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো এই পর্যন্তই তোমাদের অঙ্ক ছিল, আর সামনের দিন আমি অনুশীলনীটা শেষ করে দেবো। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।